আশুলিয়ায় শিক্ষার্থীদের পুড়িয়ে মারার মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের পরোয়ানা। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে নতুন ট্রেনের যাত্রা শুরু। এবং গণহত্যায় জড়িতদের বিএনপিতে জায়গা হবে না বললেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 5 আগস্টে আশুলিয়ায় 6 শিক্ষার্থীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশন ও তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে গণমাধ্যমকে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, 5 আগস্টে 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে মরদেহ পুড়িয়ে দেয়া হয়েছিল। এই ঘটনায় আশুলিয়ার তৎকালীন সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। এছাড়া নাম গোপন রেখে আরও 4 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 26 জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা তামিলের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। আরেক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ আরও সহজ হবে। এটার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে উপরের দিকে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও আসামি হয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। স্পেসিফিক্যালি এই 6 জনকে হত্যা করে লাশ পোড়ানো একটা নৃশংসতম ঘটনা, সেই জন্য এইটাকে আমরা আলাদাভাবে তদন্ত করেছি এবং এইটার সাথে রিলেটেড যে কয়েকজনকে পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। কিন্তু এর সাথে আরও যারা ইনভলভ আছে, যাদের বিরুদ্ধে তদন্তে আমরা কনক্রিট এভিডেন্স পাবো, তখন তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইব। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা খুলনা ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এর উদ্বোধন করেন। সকাল 10:30টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। অনুষ্ঠানে রেল উপদেষ্টা বলেন, অপব্যয়ের কারণে রেলের এই দুরবস্থা। ব্যয় কমানো না গেলে প্রত্যাশা পূরণ সম্ভব নয়। এ সময় প্রকল্প বাড়লেও বাড়েনি লোকবল আর ট্রেনের সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, যেখানে যাত্রী বেশি হবে সেখানেই গাড়ি থামবে, যেখানেই রাজস্ব পাওয়া যাবে সেখানে রেলগাড়ি থামবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এর আগে সকাল 6টায় খুলনা রেল স্টেশন থেকে 553 জন যাত্রী নিয়ে প্রথমবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে জাহানাবাদ এক্সপ্রেস। কমলাপুর পৌঁছায় সকাল 10:30টার পর। ট্রেনটি ঢাকা থেকে রাত 8টায় ছেড়ে খুলনা পৌঁছাবে রাত 11:40 সবাই একটু এইটা চিন্তা করবেন যে যেখানে যাত্রী বেশি হবে সেখানেই গাড়ি থামবে, যেখানে থেকে রাজস্ব পাওয়া যাবে, পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে, সেখানেই রেল থামবে। 2007-8 সালের মতো সংস্কার কার্যক্রম যাতে মানুষের গালিতে পরিণত না হয় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জনপ্রশাসন বিষয়ক সংলাপে অংশ নিয়ে তিনি কথা জানান। তিনি আরও জানান, শিগগিরই 6টি সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা জমা দেবে। এরপর মূল কাজ সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের। এ সময় স্বৈরতন্ত্র যাতে আর না ফিরতে পারে সেজন্য সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। এই উদ্দেশ্য নিয়ে জনপ্রশাসন সৃষ্টি হয়েছে আমাদের স্বাধীন দেশে। তার উদ্দেশ্য এবং তার কার্যক্রম, তার লক্ষ্য পুনর্নির্ধারিত হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের 52-53 বছরে সেটা ঘটেনি। তাদের নিজেদের স্বার্থে কিংবা ওই যে কিছু কোঠারির স্বার্থে কাজ করার পরিবর্তে তাদের জনগণের স্বার্থে সত্যিকারের জনপ্রশাসন হয়ে ওঠা দরকার। বড়দিন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রধান মোহাম্মদ মাসুদ করিম। তিনি বলেন, এবার নিরাপদে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব উদযাপন হবে। সকালে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি ক্যাথেড্রাল চার্চে বড়দিন উপলক্ষে নিরাপত্তা মহড়া শেষে একথা বলেন তিনি আরও বলেন, বড়দিন ঘিরে রাজধানীর সকল বড় বড় চার্চকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পুলিশের বিশেষায়িত ইউনিট, সোয়াট, ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই থাকবে। এর পাশাপাশি সেনাবাহিনী ও সাদা পোশাকে পুলিশের নজরদারি থাকবে। আমাদের থানা পুলিশের পাশাপাশি সোয়াট টিম, আমাদের বোম ডিসপোজাল ইউনিট সহ স্পেশালাইজড ইউনিটগুলো এই কাজে এগিয়ে আসছে এবং আমরা আশা করি এই বড়দিন উপলক্ষে আমাদের যে খ্রিস্টান সম্প্রদায়ের সমূহ আনন্দ উদযাপনের সহিত এবং নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে সক্ষম হবেন। কক্সবাজারে ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত 22 ডিসেম্বর সন্ধ্যায় জেলার একটি রিসোর্টে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হয় সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স 2024। দুটি সম্মেলনী আতশবাজির মধ্য দিয়ে উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক জাকিয়া সুলতানা, মাইক্রোটেক কর্পোরেশনের সিইও নিশাত তাসনিম সূচি, চিত্রনায়ক আমিন খান সহ অনেকেই। এবার জেলা সংবাদ। গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে জায়গা দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সেখানে জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এ সময় জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে তাগিদ দেন তিনি। সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিএনপিতে না নেয়ার বিষয়ে দলের প্রতিটি সেক্টরে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া আছে বলেও জানান তিনি। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া সরকারের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন, তবে আগামী নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের ওপর। সংস্কার কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের প্রস্তাব দেবে। সেই রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। মত বিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেয়া হয়। নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া, সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের, সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে, তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রায় 17 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন জানান, গতকাল আদালত থেকে আব্দুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। আজ তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটক আদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
এ সময় কারা ফটকে স্বজনরা ও বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে 2008 সালের জানুয়ারিতে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন পিন্টু। চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে 7 শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতরা হলেন ফরিদপুরের মোহাম্মদ কিবরিয়া, শেখ সবুজ, নড়াইলের মোহাম্মদ সালাউদ্দিন, আমিনুল মুন্সি, মাগুরার মোহাম্মদ মাজেদুল, সজিবুল ইসলাম ও মুন্সিগঞ্জের রানা। আজ চাঁদপুর সদর হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়। পরে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এদিকে জাহাজের 7 শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন শেষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল চাঁদপুরের মেঘনা নদীর মাঝের চর এলাকায় নোঙর করা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। পুলিশের সকল ইউনিট কাজ করছে, বিশেষ করে কোস্টগার্ড, আমাদের কুমিল্লা রেল এবং আমাদের সিআইডি, পিবিআই, প্রত্যেকটি নৌ-পুলিশ তো আছেই, জেলা পুলিশ সহ প্রত্যেকটি কাজ করছেন। আশা করি এটা রহস্য উদ্ঘাটন হবে এবং এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব। পতিত ফ্যাসিবাদী সরকার বিডিআর বাহিনীকে ধ্বংস করে সীমান্ত চৌকিদার বিজিবি তৈরি করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ গাইবান্ধার ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। বলেন, গত 15 বছরে অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা ও গুম করা হয়েছে। আয়নাঘরে বন্দি রেখে জঙ্গিবাদের নাটক করা হয়েছে। জাতীয় নির্বাচনের নামে বিনা ভোটে সংসদ সদস্যদের পাশ করানো হয়েছে। এ সময় জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। সভায় জেলা জামায়াতের আমির আব্দুল করিম, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা কথা দিচ্ছি, ওই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন, তাহলে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও আপনাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। যাচ্ছি খেলার সংবাদে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগামী 3 মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়েন স্টোকস। সিরিজের শেষ টেস্টের 3য় দিনে বোলিং করতে গিয়ে বাঁ পায়ে চোট পান ইংলিশ অধিনায়ক, যার কারণে আবারও দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ল 33 বছর বয়সী এই ক্রিকেটার। তবে এবারের ইনজুরির জন্য স্টোকসকে অস্ত্রোপচার করাতে হবে বলেও জানিয়েছে ইসিবি। আগামী জুনে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মিশরীয় তারকা মোহাম্মদ সালার। তবে এখনও নতুন চুক্তির প্রস্তাব দেয়া হয়নি এই তারকাকে। চলতি মৌসুমে সালার গোল 15টি, যা লিগে সর্বোচ্চ। পাশাপাশি তিনি অ্যাসিস্টও করেছেন 11টি। এছাড়া প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা 6 মৌসুমে 10-এর বেশি গোল ও অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছেন এই মিশরীয় তারকা। তবে এত অর্জনের পরেও লিভারপুলে কদর কমেছে তার। সবশেষ 2022 সালে অলরেডদের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন সালা। এই মৌসুম শেষে চুক্তি নবায়ন না হলে জানুয়ারিতে শীতকালীন দলবদল থেকেই তাকে নামতে হবে নতুন ক্লাবের সন্ধানে। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আশুলিয়ায় শিক্ষার্থীদের পুড়িয়ে মারার মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের পরোয়ানা। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে নতুন ট্রেনের যাত্রা শুরু।
এবং গণহত্যায় জড়িতদের বিএনপিতে জায়গা হবে না বললেন মির্জা ফখরুল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।